আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় মালয়েশিয়া প্রবাসীরা। প্রথম দ্বিপাক্ষিক সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার মুক্ত বাণিজ্য চুক্তি। যারা অবৈধ আছে, অনিয়মিত আছে, তাদেরকে নিয়মিত করার এই সমস্যাগুলো লাঘব করবেন। মালয়েশিয়া এবং বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা আরও জোরালো হবে। বেজিং সফরে আলোচনা হবে তিস্তা প্রকল্প নিয়ে। প্রধানমন্ত্রী চীন সফরের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত বিশ্বকাপে সমর্থন চাইলেন যুক্তরাষ্ট্রের পক্ষে। To encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward. বাংলাদেশের সফর ঠিক করে দেবে না অন্য কেউ। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে দেখা যেতে পারে আলভারেজকে। ইনজুরির কারণে ছিটকে গেলেন মন্ট্রিয়েল। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে নেইমার। খুদে ফুটবলারদের হাতে ট্রফি তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, খেলতে হবে মেসিদের মতো, স্বপ্ন দেখতে হবে দেশ গড়ার। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। সীমান্তে পুশিন চেষ্টা রুখে দেওয়ার প্রত্যয় 11 দলের। খুলনার সমাবেশে জামায়াত আমির বললেন, জাতিকে দেয়া কথা রাখেনি বিএনপি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বিজেপির জয়ের পর প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে মোদি। রাজ্যকে অনুপ্রবেশকারীদের ঘাঁটি বানিয়েছিল মমতার সরকার, অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। মালয়েশিয়া ও চীন সফরে কাল দেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফরের শুরুতে কাল সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সেখানে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। সেখান থেকে চীনে যাবেন তারেক রহমান। সফরে তিস্তা বহুমুখী প্রকল্প সহ সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনার পাশাপাশি দুদেশের সামরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সামরিক নিরাপত্তা, সুশাসন সহ চীনা প্রেসিডেন্টের 4 বৈশ্বিক উদ্যোগ নিয়ে ইতিবাচক ঢাকা। দর্শক, প্রতিবেদন নিয়ে আমরা বলছিলাম যে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া এবং চীন সফরে যাচ্ছেন, দেশ ছাড়ছেন আগামীকাল। দ্বিপাক্ষিক এই সফরের শুরুতেই তিনি মালয়েশিয়া যাবেন। সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সেখানে যে বিষয়গুলো বলছিলাম আমরা, যে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তিসহ নানা বিষয়ে হবে আলোচনা। সেখান থেকে চীনে যাবেন তারেক রহমান। সরকার গঠনের 4 মাস পর রোববার প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপাক্ষিক সফরে তার প্রথম গন্তব্য মালয়েশিয়া। 21 জুন কুয়ালালামপুর পৌঁছে 22 জুন দেশটির প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। সেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। সই হতে পারে সংস্কৃতি বিনিময় সহ কয়েকটি চুক্তি। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে 23 জুন যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ কজন বিশ্ব নেতার সাথে বৈঠক হতে পারে তার।
25 জুন চীনা প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক। সেখানে প্রাধান্য পাচ্ছে সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনা, বিশেষ করে পদ্মা ব্যারেজ ও তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে আলোচনা। আর 26 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সমন্বিত নদী ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট একটা আলোচনার বিষয়, এবং আমি ধারণা করি সেই আলোচনা অনেক বিস্তৃত এবং সম্প্রসারিত। সেখানে আপনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন, তিস্তাতে আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরও আলোচনা বিস্তৃত হবে। ঢাকা বেইজিং সামরিক সহযোগিতা বাড়াতে চীনা প্রেসিডেন্টের গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ GSI ও গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সহ 4টি উদ্যোগ নিয়ে বাংলাদেশ ইতিবাচক বলেও জানান সরকারের এই সর্বোচ্চ কূটনীতিক। সফরে 13টি সমঝোতা সহ মোট 17টি চুক্তি সই হওয়ার কথা। 4টি বৈশ্বিক উদ্যোগ আছে, সে 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। তবে আমরা একথা নিশ্চিত করে বলতে পারি, আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই, এবং প্রেসিডেন্ট শি যে বিষয় নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন সেটাকে আমরা মনে করি একটি প্রশংসনীয় উদ্যোগ। মালয়েশিয়া ও চীন সফর শেষে 26 জুন রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 13টা MOU, 2টো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রটোকল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আমরা সংবাদের শুরুতেই বলেছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে উচ্ছ্বাস ও একরাশ প্রত্যাশা নিয়ে অপেক্ষায় প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতাকর্মীরা। এ বিষয়ে আমাদের সহকর্মী আরেফিন শাকিল একটি প্রতিবেদন তৈরি করেছে, সেই প্রতিবেদনটি এবারে প্রচার করছি আমরা। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে মালয়েশিয়ার মতো দেশ বেছে নেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিলেও উৎসব চলছে কুয়ালালামপুরের প্রবাসীদের মাঝে। প্রায় 12 বছর পর তারেক রহমানের আগমনের মাধ্যমে অবসান হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। সফরকে উৎসবী রূপ দিতে মালয়েশিয়া বিএনপি ইউনিট দফায় দফায় করছে প্রস্তুতি সভা। শুধু আমি না, বিএনপির 100,000 নেতাকর্মী, এখানে প্রায় 10 থেকে 15 লক্ষ প্রবাসী মালয়েশিয়া শ্রমিকরা আছে। তারা নতুন সরকারের নতুন প্রধানমন্ত্রী আসাতে অত্যন্ত আনন্দ আবেগে আপ্লুত এবং অত্যন্ত খুশি। বাংলাদেশি শ্রমিকদের শ্রমে ঘামে মালয়েশিয়ার অর্থনীতি দাঁড়িয়ে আছে, কিন্তু দীর্ঘদিন বঞ্চনার গল্প বুনছেন এদেশে থাকা বাংলাদেশিরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবারের মতো এই দ্বিপাক্ষিক সফরের মধ্য দিয়ে সেই অসম সময়ের সমাপ্তি ঘটবে, এমনটাই প্রত্যাশা করছেন এদেশের প্রবাসীরা। আমরা আশা করব আমাদের মালয়েশিয়া প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের দীর্ঘদিনের অনেক অমীমাংসিত অনেকগুলো সমস্যা আছে, যেমন ভিসা সংক্রান্ত এবং কলিং সমস্যা, যারা অবৈধ আছে, অনিয়মিততা আছে, তাদেরকে নিয়মিত করার এই সমস্যাগুলো লাঘব করবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের সরকার প্রধান 2 দিনের জন্য রাষ্ট্রীয় সফরে আসলেও দ্বিপাক্ষিক সব বৈঠক হবে সোমবারে। তাই বৈঠকের আগে রোববার রাতে সুধী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে মালয়েশিয়া এবং বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা আরও জোরালো হবে। ওনাকে বরণ করে নেওয়ার জন্য, ওনার জন্য, উনি যেহেতু এখন প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রীয় প্রটোকলে আসছেন, সুতরাং আমাদের কিছু বাধ্যবাধকতা আছে নিয়মকানুনের, সিকিউরিটির। এটাকে মেনেই আমরা একটা সুধী সমাবেশের আয়োজন করেছি, সেখানে উনি আমাদের আসবেন। মালয়েশিয়া থেকে 23 জুন চীন যাবেন প্রধানমন্ত্রী। বেশ গুরুত্বপূর্ণ সেই সফরে কয়েকটি চুক্তি স্বাক্ষর সহ বিশ্ব অর্থনীতি ফোরামের সম্মেলনে যোগ দিবেন তারেক রহমান। ঢাকায় ফিরবেন 26 জুন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, মালয়েশিয়া। প্রধানমন্ত্রী চীন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বলেন, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে সমর্থন করলে ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রীর আসন্ন চীন ও মালয়েশিয়া সফরকে ঘিরে যখন কূটনৈতিক অঙ্গনে জোর আলোচনা, তখন ঢাকায় একের পর এক বৈঠকে ব্যস্ত সময় কাটালেন বিদেশি রাষ্ট্রদূতরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন পররাষ্ট্র উপদেষ্টা। স্পষ্ট বলেন, দেশের বিদেশ নীতি নির্ধারিত হবে জাতীয় স্বার্থে, বাইরের কোনো পক্ষের ইচ্ছায় নয়।
চীন সফরের কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে রাজধানীতে। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় তুলে নিয়ে পরের রাউন্ডে উঠেছে যুক্তরাষ্ট্র। তাই পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানাতে এসেছি। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখলে ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ। এরপর পৃথকভাবে বৈঠক করেন জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতরা, যদিও আলোচনার বিষয়ে প্রকাশ্য কোনো মন্তব্য করেননি তারা। দিনের শেষ ভাগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৈঠক শেষে তিনি জানান, রোহিঙ্গা সংকট, অভিবাসন এবং পারস্পরিক সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কিভাবে একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে আমাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিকেলে বৈঠকটি খুবই ইতিবাচক ছিল। সেখানে নানা বিষয়ের অগ্রগতি হয়েছে এবং এখন সেসব সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার কাজ শুরু হবে। একাধিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রশ্ন করা হলে তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নিজের অগ্রাধিকার নিজেই ঠিক করবে। তা আমাদের রিলেশনস অল আই উইল সে যে এই মুহূর্তে বাংলাদেশ হ্যাজ দি বেস্ট foreign policy balanced relations across the board with all our bilateral partners. এটা পসিবল কিভাবে হলো? পসিবল হয়েছে আমরা 2/3 ভোটে বিশাল ম্যান্ডেট নিয়ে আসছি। We can be bold, we can negotiate from a position of strength. তিনি আরো বলেন, অতীতের মতো কোনো নির্দিষ্ট কাউকে খুশি রাখার কূটনীতি নয়, বরং বহুমাত্রিক অংশীদারিত্বের পথে এগোতে চায় বাংলাদেশ। আমরা তো কোনো আপনার লেজুর ভিত্তিক বা ইলিজিটিমেট গভর্নমেন্ট না। গত 15 বছর দেখছেন গুলামি গভর্নমেন্ট। এই গুলামি গভর্নমেন্ট তো না, আমাদেরকে তো কেউ নাচাবে না। আমরা we will play in global affairs. We are a player now that will influence through soft power. সরকারের ভাষ্য অনুযায়ী চীন ও মালয়েশিয়া সফরে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলোই বেশি গুরুত্ব পাবে। সফর শেষে ভবিষ্যৎ কূটনৈতিক পরিকল্পনা নিয়েও সিদ্ধান্ত হবে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এবারে জানাবো ফুটবল বিশ্বকাপের খবর। অস্ট্রিয়ার বিপক্ষে একাদশ সাজানো নিয়ে রীতিমতো মধুর যন্ত্রণায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। উইনিং কম্বিনেশন ভেঙে বর্তমান চ্যাম্পিয়নদের স্কোয়াডে আসবে বেশ কিছু পরিবর্তন। লাউতারো মার্টিনেজের জায়গা নিতে পারেন হুলিয়ান আলভারেজ, এছাড়াও ইনজুরির কারণে ছিটকে গেছেন গঞ্জালো মন্টিয়েল। এদিকে ম্যাচ ভেন্যু ডালাস হলেও এখনও কানসাস সিটিতেই অনুশীলন চালিয়ে যাচ্ছে আলবিসেলেস্তারা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। কানসাস সিটিতে আর্জেন্টিনার অনুশীলন ঘিরে কঠোর গোপনীয়তা। সমর্থক তো দূরের কথা, গণমাধ্যম কর্মীদেরও অনুশীলন ভেন্যুতে যেতে হচ্ছে কয়েক ধাপ পেরিয়ে। আলজেরিয়ার বিপক্ষে উড়ন্ত সূচনার পর কোথায় নির্ভার থাকার কথা কোচ লিওনেল স্ক্যালোনির, বরং আছেন মধুর যন্ত্রণায়, আর সেটি একাদশ নিয়ে। মেসি ম্যাজিকে দলের ছোট ছোট দুর্বলতা ঢাকা পড়লেও চোখ এড়ায়নি আর্জেন্টাইন মাস্টারমাইন্ডের। বিশেষ করে আক্রমণ ভাগে মেসির সঙ্গী হবেন কে? লাউতারো মার্টিনেজ বিশ্বকাপ মঞ্চে আরও একবার আলো ছড়াতে ব্যর্থ। তার বিকল্প খেলতে নেমে শুরুর একাদশে জায়গা পাওয়ার জোর দাবি তুললেন হুলিয়ান আলভারেজ। তাই অস্ট্রিয়ার বিপক্ষে নাম্বার 9 পজিশনে আলভারেজই হতে পারেন স্ক্যালোনির ভরসা। রাইট ব্যাকে মন্টিয়েল নাকি মনিলা? আলজেরিয়ার বিপক্ষে মন্টিয়েলের বিকল্প নেমে আলো ছড়িয়েছেন মলিনা। অস্ট্রিয়ার গতিময় উইং রুখে দিতে মলিনাই হতে পারেন প্রথম পছন্দ। এদিকে তাগলিয়াফিকো সুস্থ হয়ে ওঠায় জায়গা হারাতে হতে পারে ফাকুন্দো মেদিনাকে। প্রথম ম্যাচে হতাশ করেছেন থিয়াগো আলমাতা। তার পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে নিকো গঞ্জালেসকে। জর্ডানের বিপক্ষে বড় জয়ে উড়ন্ত সূচনা পেয়েছে অস্ট্রিয়া।
তাই একাদশ নির্বাচনে বেশ সতর্ক কোচ লিওনেল স্কালোনি, কারণ অস্ট্রিয়াকে হারালেই এক ম্যাচ হাতে রেখেই মিলবে রাউন্ড অফ 32 টিকিট। বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করে নিতে প্রস্তুত এই ডালাস, যেখানে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচ। তবে অস্ট্রিয়ার বিপক্ষে 22 জুন ম্যাচের আগের দিন 21 জুন বিকেলে এসে এখানে পৌঁছাবে আলবিসেলেস্তারা। অনুশীলন করবে না, অংশ নেবে শুধু ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে। এরপর ম্যাচ শেষে আবারও উড়ে যাবে সেই কানসাস সিটিতে। মুশরাফিদ তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। শুধু খেলাধুলা নয়, পড়ালেখার পাশাপাশি গান, বাজনা, আবৃত্তি, সংস্কৃতি চর্চা সহ বিভিন্ন কাজে যুক্ত হতে প্রাথমিক শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, খেলতে হবে মেসিদের মতো, দেখতে হবে দেশ গড়ার স্বপ্ন। দলের খেলার মধ্য দিয়ে গ্র্যান্ড ফাইনালের খেলা। সারা বিশ্বে যখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা, এর মধ্যেই খুদে ফুটবলারদের নিয়ে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শুরু হলো লম্বা করে গোল কিক। 65,000-এরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধাপে ধাপে বাছাই শেষে 4টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এটি। বালক ক্যাটাগরিতে অংশ নেয় ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দরিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে 1-0 গোলে চ্যাম্পিয়ন হয় বরিশাল বিভাগ। বরিশাল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করলো। বিকেলে বালিকা বিভাগের খেলা শুরুর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ক্ষুদে শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানান। এইমাত্র আমাদের খেলার শুভ উদ্বোধন। বালিকা ক্যাটাগরিতে অংশ নেয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজশাহীর পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। 4-2 গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় রাজশাহী বিভাগ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শুধু খেলাধুলা নয়, পড়ালেখার পাশাপাশি গান, বাজনা, আবৃত্তি, সংস্কৃতি সহ বিভিন্ন কাজে যুক্ত হতে হবে। আমরা বাংলাদেশকে যতটুকু এগিয়ে নিয়ে গেছি, আমাদের থেকে ডাবল, ট্রিপল, কোয়াড্রাপল তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। খেলা ছাড়লে কিন্তু চলবে না, খেলতে কিন্তু হবে। ফুটবল খেলতে হবে, সাঁতার কাটতে হবে, আরো যেগুলা খেলা আছে, যার যেটা খেলা ভালো লাগে সেইটা কিন্তু খেলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, খেলতে হবে মেসিদের মতো, যেতে হবে তাদের পর্যায়ে। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, টেনিস দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সব রকম অন্য খেলা দিয়েও বাংলাদেশকে তোমরা সারা বিশ্বে হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে তোমরা। প্রধানমন্ত্রী জানান, শুধু প্রাইমারিতেই নয়, হাই স্কুলেও চালু করা হবে গোল্ড কাপ টুর্নামেন্ট। এছাড়া আগামী বছর থেকে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ চালু করার কথাও জানান তিনি। পরে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা। বিজিবির শক্ত অবস্থানের মুখে আবারও ভেস্তে গেছে বিএসএফের পুশিন চেষ্টা। ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে 4 শিশুসহ 20 জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এদিকে দেশের সকল সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপচেষ্টার বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের দৃঢ় অবস্থান। স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হচ্ছে, মেনে নেওয়া হবে না কোনো অবৈধ চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে শনিবার ভোরে 4 শিশুসহ 20 জনকে কাঁটাতার পেরিয়ে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। তবে সেই চেষ্টা সফল হতে দেয়নি বিজিবি, সাথে ছিল এলাকাবাসীও। বিজিবি ভাইরা যথেষ্ট অ্যাক্টিভ বর্ডারে, যে পর্যায়ে অ্যাক্টিভ তারা আপনার পুশিং করতে ব্যর্থ হয়েছে। সীমানাতে তৎপর ছিল, বিজিবি তা রুখে দেয় এবং সকাল থেকে বিজিবির পাশাপাশি আমরা স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছি। স্থানীয়রা জানায়, গত কয়েকদিনে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে কয়েকটি পরিবারের সদস্যদের এনে সীমান্তের ওপারে জড়ো করে বিএসএফ এর জওয়ানরা। পরবর্তীতে সুযোগ বুঝে তাদের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। ভারতের জনগণে এসে অন্যায় অত্যাচার করে, গাছ কাটে, আপনার কেড়ে যে কোনো ফসল কাটে,
উত্তেজনামূলক কাজিয়া লাগা লাগে এগুলো করে। চেয়ারবার ধর্ষণ করে একটা মহিলাটা ওখানে বলেছে বিএসএফরা। পুশিন চেষ্টা ব্যর্থ হওয়ায় দেশটির ভুক্তভোগী এসব নাগরিকদের প্রথমে শূন্যরেখার আনুমানিক ৬০ গজ অভ্যন্তরে এবং পরবর্তীতে ভারতের ভেতরে নিয়ে যাওয়া হয়। বিএসএফ এর এমন অপচেষ্টার ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয় দুই দেশের। জানানো হয় তীব্র প্রতিবাদ। এটা আপনাকে বুঝতে হবে। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। অরক্ষিত স্থানে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। বিজিবির পাশাপাশি রাতে সীমান্ত পাহারায় কাজ করছেন স্থানীয়রাও। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে পুশিন করার চেষ্টা চলছে। বাংলাদেশের দিকে কেউ কালো হাত বাড়ালে তা ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি। জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি জাতিকে দেয়া কথা রাখেনি। খুলনা সার্কিট হাউস ময়দান 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে সকাল থেকেই জড়ো হতে থাকেন জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে 11 দলীয় জোট নেতারা বলেন, এই দেশে দুটি পক্ষ তৈরি হয়েছে, একটি বাংলা পক্ষ আর অপরটি ভারত পক্ষ। ভারত পক্ষের লোকজনের এই দেশে ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এছাড়া বলেন, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার ফ্যাসিবাদের পেছনে ধাবিত হচ্ছে বলেও মন্তব্য করেন 11 দলীয় জোট নেতারা। 18 কোটি মানুষকে আমরা বোঝাতে চাই, এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়েছে। এখান থেকে লাগাম টেনে আমাদের গণভোটের রায়কে কার্যকর করতে বাধ্য করতে হবে। আমরা বিএনপি ভাইদেরকে বলবো, বাংলাদেশে দুইটা পক্ষ, একটা হলো বাংলা পক্ষ আর একটা হলো ভারত পক্ষ। আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সাথে আপনাদের কঠিন লড়াই হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিক বলেন, সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে পুশিন করার চেষ্টা চলছে। বলেন, বাংলাদেশের দিকে কেউ কালো হাত বাড়ালে তা ভেঙে দেয়া হবে। পুশিনের নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। আমাদের মুষ্টিমেয় বিজিবি সদস্য সীমান্তে যখন দাঁড়িয়ে গেছে, জনগণ তখন তাদের ডান হাতে পরিণত হয়েছে। এই ডান হাত সারা বাংলাদেশের 20 কোটি মানুষ। অতএব আমরা চাই না আমাদের কোনো প্রতিবেশীর ঘুম এবং শান্তি কেড়ে নিতে। বিরোধী দলীয় এই নেতা বলেন, বিএনপি জাতিকে দেয়া কথা রাখেনি, ভুল সংশোধন করে তাদের জনগণের কাতারে আসার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন, জনরায়কে সম্মান করুন। শোষণ, দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত মানবিক দেশ গড়তে যুব সমাজের প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় এই নেতা। জারিন অর্নি, যমুনা নিউজ। বিএনপি গণতন্ত্রের জন্য 50 বছর ধরে লড়াই করছে, আর জামায়াত গণতন্ত্রে বিশ্বাসী নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মুন্সিগঞ্জে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণের পর জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, আর তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই বিদেশে নির্বাসিত ছিলেন। তিনি বলেন, বিএনপি জনগণের সমর্থনে নির্বাচিত হয়েছে। জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তাই তারা গণতন্ত্র বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন ফখরুল। এ সময় মুন্সিগঞ্জে 3 আসনের সংসদ সদস্য সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে 2/3 ভোটে তার দল নির্বাচিত হয়েছে। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্রুপ। প্রতিষ্ঠা বার্ষিকীতে
টার্গেট করে দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে, তাই নিরাপত্তা নিশ্চিতে দেশ জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, মোহাম্মদপুর থেকে সন্ত্রাস পুরোপুরি নির্মূলে পরিকল্পনা আছে সরকারের। 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। জুলাই অভ্যুত্থানে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিভিন্ন সময় প্রকাশ্যে আসার চেষ্টা করে দলটি। 23 জুন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। এ তথ্য জানিয়ে শঙ্কিত না হতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটা একটা মাফিয়া পার্টি, তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। গণমাধ্যমের প্রশ্নে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠে আসে উদ্বেগ। মন্ত্রী জানান, মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না, তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না, ফাঁস করতে চাই না। এই যে মোহাম্মদপুরকেও আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো ইনশাআল্লাহ, সেখানে অপরাধীদেরকে নির্মূল করা হবে। জনকল্যাণমুখী কাজের জন্য পুলিশের 15 সদস্যকে পুরস্কার প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনিষ্টকর কর্মে লিপ্ত থাকবে, সেগুলো যদি আমাদের নজরে আসে তাহলে সেজন্য আমরা পানিশমেন্ট দেব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশি বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত রোড শো অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে অলাভজনক ও বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে এই রোড শো এর আয়োজন করে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের অনেকে। দুবাইয়ে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, আবেদনের সাথে পাঠানো হয়েছে 144 পৃষ্ঠার মামলার নথিপত্র। মন্ত্রীর আশা, শিগগিরই বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাবে আমিরাত। 12 জুন বেনজির আহমেদকে আটক করে দুবাই পুলিশ। এর আগেই ছিল ইন্টারপোলের রেড নোটিশ। এরপরই প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর এজাহার, অভিযোগপত্র এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য সহ 144 পৃষ্ঠার নথি আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেশে বেনজির আহমেদের বিরুদ্ধে 6টি মামলা চলমান। এর মধ্যে একটির সাক্ষ্য গ্রহণ চলছে, বাকিগুলো তদন্তাধীন। কি আছে দুবাইয়ে পাঠানো নথিপত্রে? আদালতের নির্দেশে এরই মধ্যে সরকারের নিয়ন্ত্রণে এসেছে বেনজিরের 621 বিঘা জমি ও খামার, গুলশানে প্রায় 9200 বর্গফুট আয়তনের 4টি বিলাসবহুল ফ্ল্যাট এবং গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট। এছাড়া 33টি ব্যাংক হিসাব, 4টি বিও অ্যাকাউন্ট, সঞ্চয়পত্র ও বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা বিনিয়োগও অবরুদ্ধ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লেক এভিনিউ ও লেক স্ট্রিটে থাকা দুটি বিলাসবহুল বাড়ি ইতিমধ্যে জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার ব্যাংক হিসেবে থাকা অর্থ আদালতের আদেশে ফ্রিজ করা হয়েছে। দুবাইয়ে রিয়েল এস্টেট ও হোটেল খাতে বিপুল বেনামি বিনিয়োগের অভিযোগও এখন আন্তর্জাতিক তদন্তের আওতায়। দুদক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো এসব সম্পদের উৎস ও মালিকানা অনুসন্ধান করছে। দুবাইয়ে আটকের পর এখন তাকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক চ্যানেলে কাজ করছে ঢাকা। এখন সে দেশের আদালত আইনি প্রক্রিয়া শেষে প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগও থাকবে বেনজিরের। আগে বিচার হবে সেখানকার মামলার, তারপর প্রত্যর্পণ বিষয়ে সিদ্ধান্ত। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকব। দেশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্তাকে বিচারের আওতায় আনতে এখন নজর দুবাইয়ের আদালতের সিদ্ধান্তের দিকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 7 জনের। এর মধ্যে
ঢাকা বিভাগে 6 জন এবং বরিশাল বিভাগে প্রাণ গেছে 1 জনের। সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে 887 জন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকট হওয়ায় ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। সন্ধ্যায় গঙ্গাচড়ায় মহিপুরে তিস্তা সেতুর উত্তর পশ্চিম প্রান্তের বাঁধে এই ভাঙন হয়। পানি বৃদ্ধি পাওয়ায় 20 মিটার অংশ ভেঙে 40 ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে সেতু এবং কাকিনাগামী সড়ক। গত বছর এই বাঁধটির প্রায় 100 ফিট নদীগর্ভে বিলীন হয়ে যায়। সে সময় 14 লাখ টাকা ব্যয়ে বাঁধে বাঁশের পাইলিং দিয়ে রক্ষার চেষ্টা করে পাউবো। স্থায়ী পদক্ষেপ না নেয় পানির তীব্র স্রোতে আবারও ভাঙন শুরু হয়েছে বাঁধটিতে। ফিফা বিশ্বকাপ 2026-এর 10ম দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে কিছুক্ষণ পর মাঠে নামছে নেদারল্যান্ডস সুইডেন। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল 2 দলই, তাই যে দলই জিতবে পৌঁছে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। 2 দলের মধ্যে আগের 20 দেখায় নেদারল্যান্ডসের আধিপত্য স্পষ্ট। সর্বশেষ 2017 সালে বিশ্বকাপ বাছাই পর্বে সুইডেনকে 2-0 গোলে হারিয়েছে ডাচরা। পরিসংখ্যান নেদারল্যান্ডসের পক্ষেই কথা বলছে। অপটার সুপার কম্পিউটারের মতে ডাচদের জয়ের সম্ভাবনা 55.9%, অন্যদিকে সুইডেনের জয়ের সম্ভাবনা 23.3%। তবে বিশ্বকাপের মঞ্চে চমকের অভাব নেই, তাই সুইডেনও শক্ত প্রতিরোধ গড়ে তুলে নেদারল্যান্ডসকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। বিবৃতিতে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা চালানো যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সমঝোতার লঙ্ঘন, যার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, এটি শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ। আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ, বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয় এই প্রণালী দিয়েই। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের ঘাঁটি বানিয়েছিল তৃণমূল কংগ্রেস সহ পূর্ববর্তী রাজ্য সরকারগুলো, এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যটিতে বিজেপির জয়ের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সফর করছেন মোদী। তারকেশ্বরে দেয়া ভাষণে মোদী বলেন, পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সাথে সংযুক্ত করার ষড়যন্ত্র করা হয়েছিল, তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কারণে তা সফল হয়নি। माननीय प्रधानमंत्री जी को उत्तरीय प्रदान कर रहे हैं। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সফর রাজ্যটিতে। ফলে এই সফরকে ঘিরে স্বভাবতই উচ্ছ্বাস পুরো পশ্চিমবঙ্গে। তারকেশ্বরের সভাস্থলে পৌঁছাতেই স্লোগান আর করতালিতে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে। এ সময় দেয়া ভাষণে পশ্চিমবঙ্গের উন্নয়ন পরিকল্পনা, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সহ নানা ইস্যুতে কথা বলেন মোদী। বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো দশকের পর দশক ক্ষমতায় থাকলেও পশ্চিমবঙ্গের উন্নয়ন করেনি, উল্টো এই রাজ্যটিকে পরিণত করেছে অনুপ্রবেশকারীদের স্বর্গে। প্রথমে কংগ্রেস, তারপর বামের তৃণমূল দশকের পর দশক এই রাজ্য শাসন করেছে। তারা উন্নয়ন না করে অনুপ্রবেশকারীদের স্বর্গে পরিণত করেছে এই রাজ্যকে। আমরা শপথ করছি, ইতিহাসের সেসব ভুলের কোনো পুনরাবৃত্তি করা হবে না। এ সময় নরেন্দ্র মোদী আরো বলেন, পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সাথে সংযুক্ত করার ষড়যন্ত্র করা হয়েছিল, তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কারণে তা সফল হয়নি। 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস পালনের ঘোষণা দেন মোদী। अलग पश्चिम बंगाल बनाकर পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সাথে সংযুক্ত করার ষড়যন্ত্র করা হয়েছিল। পুরো বাংলাকেই পাকিস্তানের অংশ করে ফেলা হতো। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেসও। সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তরুণ প্রজন্মকে সেই ইতিহাস জানাতে হবে। 1947 সালে এই দিনেই পশ্চিমবঙ্গকে আলাদা করে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পাশ হয় বাংলার প্রাদেশিক আইনসভায়। মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকাকালে 1 বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হতো। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।